কর্নেল হক, আমাদের আমাদের ফৌজদারি অপরাধে মানে ক্রিমিনোলজিতে বলা হয় কেউ যদি কোনো অপরাধ করে, যত সচেতনতা অবলম্বন করে যদি সে অপরাধ করে, যত গোপনীয়তা অবলম্বন করে যদি অপরাধ করে, সে কিন্তু কোনো না কোনো ক্লু কিন্তু রেখে যায়। এই যে হাবিবুল আওয়াল সাহেব কিন্তু অবচেতন মনে কিন্তু সে কিন্তু সত্যটি বললেন এবং দোষ স্বীকারও কিন্তু করলেন। আমি কিন্তু আপনার টকশো প্লাস অন্যান্য টকশোতে কিন্তু আমি একাধিকবার বলেছি যে আমাদের ইলেকশন কমিশন বা চিফ ইলেকশন কমিশনার কিন্তু ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, এবং ওনাদের কোনো ক্ষমতা নাই এবং ওনাদেরকে ক্ষমতা লেস করা হয়েছে এবং ওনাদের পক্ষ থেকেও কিন্তু ওনাদেরকে ক্ষমতায়ন করার জন্য, একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য ওনাদের থেকেও কোনো প্রস্তাব নাই এবং ওনারাও কিন্তু সরকারকে কিন্তু কখনো বলেন নাই। মানে অ্যাজ ইফ ওনাদের এটা একটা চাকরি, ওনারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই চেয়ারে বসেছেন। ওনারা আছেন 7 তারিখের একটা প্রহসনের নির্বাচন, যেখানে 5% মানে 5% ভোটার হয়তো আসবে, যেখানে আমরা গত ঢাকা 17 আসনে দেখেছি 5% ভোটার কিন্তু এসেছিল। 2014 সালেও কিন্তু আমরা একতরফা নির্বাচনে দেখেছি 5% ভোটার এসেছিল। সেখানে দেখেন আপনার ইলেকশন কমিশনের যে কমিশনারগণ, তারা কিন্তু মানে ওনাদের নিজেদের ভিতর কম্পিটিশন হচ্ছে কে কার থেকে বড় বেশি জোকার। মানে তাদের যে কথাবার্তা দেখবেন এলোমেলো, এবং তারা যে আসলে সুস্থ মস্তিষ্কে কথা বলছে কিনা, বা এবং তাদের এই প্রত্যেকটা কথাবার্তায় যে জনগণ হাসছে এবং জনগণ যে তাদের এই কথাবার্তায় বিদ্রুপ করছে, টুইট করছে, কিন্তু এই জিনিসগুলো মানে আমার ধারণা তারা না বুঝলেও তাদের সন্তানাদি, তাদের ছেলে মেয়ে, তাদের বউ, আত্মীয় স্বজন কিন্তু ওই যে বুঝছে। কিন্তু সমস্যা হলো যে মানুষ যদি কোনো বিষয়ে একটু মোটিভেটেড হয়ে যায় এবং কোনো বিষয় যদি ডেভিয়েট হয়ে যায়, তাহলে তাকে কিন্তু ফেরানো খুব ডিফিকাল্ট। এই জন্য সে যে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে, এটি যে আসলে মিথ্যা, এটা বোঝার সে ফলও হারিয়ে ফেলে। এই যে চিফ ইলেকশন কমিশনার যশোরে যে কথাটি বলেছেন, এটা কিন্তু আক্ষরিক অর্থে সত্য কথা। আসলে ওনার তো কোনো ক্ষমতা নাই, উনি তো গাড়ির মেকানিক্স। সকল ক্ষমতা তো রিটার্নিং অফিসারের, যেখানে সেকশন 91A তে, এখানে শুধু আমার সরকার ওই যে বসে আছে, আমার গাড়িটা স্টার্ট করবে 7 তারিখে বিকাল 4টা বেজে যাবে 5টার সময়, শেখ হাসিনা যে তালিকা দিয়ে দিবে ওই তালিকা অনুসারে রিটার্নিং অফিসার রেজাল্ট ডিক্লেয়ার করে দিবে, এবং ওই রেজাল্টে যদি কোনো আপত্তি থাকে, যদি মানে বড় গুরুতর অনিয়ম হয়, তাহলেও কিন্তু চিফ ইলেকশন কমিশনের এই নির্বাচন বাতিল করার কিন্তু কোনো ক্ষমতা নাই। তাহলে যিনি এগ্রিভ পার্টি তাকে যেতে হবে হাইকোর্টে। কর্নেল হক, আমরা কিন্তু 2018 সালে পরাজিত প্রার্থী, যাদের ভোটটা দিনের ভোট রাতে হয়েছিল, প্রত্যেকটা পরাজিত প্রার্থী কিন্তু 2018 সালে কিন্তু হাইকোর্টে গিয়েছিল এবং ওই মামলা কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয় নাই। ওরা সরকারের কিন্তু 5 ইয়ার শেষ। এই কারণে আমি আপনাকে ওই বলবো যে চিফ ইলেকশন কমিশনার তার অবচেতন মনে জাতির সামনে যে সত্য কথাটা বললেন, যে আসলে উনি চিফ ইলেকশন কমিশনার না, মানে উনি ভার্চুয়ালি চিফ ইলেকশন কমিশনার না, উনি গাড়ির মেকানিক্স, এবং আমাদের রিটার্নিং অফিসাররা ড্রাইভিং আসনে আছে এবং অল ড্রাইভারদেরকে কন্ট্রোল করছে হচ্ছে ড্রাইভারদের যারা ওই মালিক থাকেন, সেই ওই মালিক হচ্ছেন আমাদের সরকার, এবং সরকারের পক্ষে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি উনি মানে আমাদের যে চিফ ইলেকশন কমিশনার সর্বোচ্চ যে নাটকটা মঞ্চস্থ হচ্ছে, এই নাটকের ডাইরেক্টর হিসেবে কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী, প্রযোজক হিসেবে কাজ করছেন, এবং আমাদের যে এসপি, ডিসি বা রিটার্নিং অফিসার, কমিশনারগণ, সচিব, সেনা প্রধান, পুলিশ প্রধান, বিভিন্ন বাহিনী প্রধান, এরা হচ্ছে আমাদের যে সিনেমা নাটকের নায়ক বা নায়িকা বা 500 অভিনেতা, 500 অভিনেত্রী হিসেবে কাজ করছে। আর কর্নেল হক, আপনার মাধ্যমে আমি হাবিবুল আওয়ালকে একটু ধন্যবাদ জানাতে চাচ্ছি। উনি যে জাতির সামনে যে সত্য কথাটা বললেন, ইনডাইরেক্টলি কিন্তু উনি বললেন যে আমি কিন্তু ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার। আলটিমেটলি কাজটি করবে ডিসি এবং রিটার্নিং অফিসার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার জিল্লুর রহমান। আপনাকে কিভাবে আমি ধন্যবাদ জানাবো আমি নিজেই বুঝতে পারছি না। আজকের মানবজমিন পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, 2 জন পার্লামেন্ট সদস্য বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের লং এবং অথবা শর্ট টার্ম ইম্প্যাক্ট কি হতে পারে যদি এই ভিসা নিষেধাজ্ঞা প্রদান করা হয়? কর্নেল হক, আপনার টকশোতে কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু ইমিগ্রেশন লয়ার, আমি কিন্তু প্র্যাকটিসিং ইমিগ্রেশন লয়ার। আমি যেহেতু প্র্যাকটিসিং ইমিগ্রেশন লয়ার, আমি এর আগে কিন্তু আপনাকে বলেছিলাম যে 5টি দেশ একই ইমিগ্রেশন পলিসি ফলো করে।
আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি কাউকে বা কোনো দেশকে যদি ভিসা রেস্ট্রিকশন দেয় বা ভিসা স্যাংশন দেয়, এটা কিন্তু ইন টোটো কিন্তু ফলো করে কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। কারণ এদের প্রত্যেকের কিন্তু রানী বা রাজা কিন্তু ইউনাইটেড কিংডমের যিনি রাজা বা রানী, তাকে তারা এখনো কিন্তু অস্ট্রেলিয়ার রানী বা রাজা কিন্তু ইউনাইটেড কিংডমের যিনি রাজা, অস্ট্রেলিয়ার রাজা কিন্তু তিনি, নিউজিল্যান্ডের রাজাও কিন্তু তিনি, কানাডার রাজাও কিন্তু তিনি। আমেরিকা এখন ফর দ্য টাইম বিং এটি আলাদা হয়ে গেছে, কিন্তু আমেরিকারও কিন্তু রাজা বা রানীও কিন্তু ইউনাইটেড কিংডমের যিনি রাজা বা রানী ছিলেন তাকেই কিন্তু মান্য করতেন। সো এখন কিন্তু এই 5টি দেশ কিন্তু একই ইমিগ্রেশন পলিসি ফলো করে। সো আমেরিকার যদি কারোর ভিসা রেস্ট্রিকশন হয় বা যদি স্যাংশন হয়, তাহলে এই 5টি দেশের নির্ঘাত সে বা তার বউ বা তার ছেলে মেয়ে, তার নিকটতম আত্মীয় স্বজন, তারাও কিন্তু ভিসা রেস্ট্রিকশনের আওতায় আসবে। এখন এর আগের দিন কিন্তু আপনাকে আমি বলেছিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, তখন কিন্তু একটা ক্লজ থাকে বা একটা প্রশ্ন থাকে যে আপনি এই সমস্ত আমি যে দেশগুলোর কথা বললাম ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়নের কোন দেশে আপনার ভিসা রিফিউজ হয়েছে কিনা, অথবা ভিসা রেস্ট্রিকশন আছে কিনা, বা কোনো স্যাংশন আছে কিনা, বা কোনো এমবার্গো আছে কিনা, আপনাকে কিন্তু ইয়েস নো দিতে হবে। আপনি যদি মিথ্যা ইনফরমেশন দেন, এখন কিন্তু ডিজিটালাইজেশন, আপনার নাম এবং জন্ম তারিখ ক্লিক করলে তারা কিন্তু সকল তথ্য পেয়ে যাবে। তো এখন আপনি যে প্রশ্নটি করলেন, এখন ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট, আমিও এটি পত্রিকায় দেখেছি নিউজে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে কিন্তু এটা গত সেপ্টেম্বরে কিন্তু এটা উত্থাপিত হয়েছিল, এবং একটা রেজুলেশনও উত্থাপন করা হয়েছে, এবং ওটা কিন্তু আলোচনা পর্যায়ে আছে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট, সম্ভবত ওনার নাম হচ্ছে জোসেফ বোরেল, এবং উনি কিন্তু গত 5ই নভেম্বর এই যে আমাদের অপোজিশন পার্টি বা অপোজিশন নেতাকর্মীদের উপর যেভাবে জুলুম, নির্যাতন এবং গ্রেপ্তার করা হচ্ছে, এটা নিয়ে কিন্তু উনি একটা টুইট বার্তা দিয়েছিলেন, ফেসবুকে একটা বার্তা দিয়েছিলেন। এইটার ব্যাপারে কিন্তু এখন যে দুইজন এমপি, ইলান ডি বাসো অ্যান্ড বস্টেন অ্যান্ড কাস্টেন লক, এই দুইজন এমপি কিন্তু যে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের যে প্রেসিডেন্ট, ওনাকে কিন্তু ওনার যে 5ই নভেম্বর উনি যে টুইট বার্তা দিয়েছিলেন বাংলাদেশের উপরে, সেটাকে উনাকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং বলেছেন এটি ইমিডিয়েটলি ইউরোপিয়ান পার্লামেন্টের এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত, এবং এটা অচিরেই ব্যবস্থা নিতে হবে। এবং উনি কিন্তু বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা জোরালোভাবে বলেছেন। ইভেন আমাদের যে ট্রেড ইউনিয়ন বা আমাদের যে শ্রমিকদের উপর যে অনিয়মগুলো হচ্ছে, এটার ব্যাপারেও কিন্তু উনি জোরালো আপত্তি তুলেছেন এবং তার দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন যেহেতু এটা গত সেপ্টেম্বরে এটা রেজুলেশন উত্থাপন হয়েছিল, তার মানে ইন দ্য মিন টাইম কিন্তু 4 মাস হয়ে গিয়েছে। উন্নত বিশ্ব বা পশ্চিমা বিশ্ব কিন্তু একটা প্রসেসের মাধ্যমে কিন্তু কাজ করে। আমাদের মতো না যে কোন একটা বিষয় উঠলো 1 দিন বা 2 দিনের ডিসিশন হয়ে গেল, অথবা 1 বছরের ডিসিশন হলো না। বাট ওদের কিন্তু একটা নিয়মের ভিতরে সাথে আমি আশা করছি, যেহেতু এটা 4 মাস আগে এটা রেজুলেশন উত্থাপিত হয়েছে, আমার ধারণা আমাদের এই ইলেকশনের আগে পিছে হয়তো তারাও কিন্তু আমেরিকার এই লাইনে, এই ফর্মুলাও কিন্তু তারা যেতে পারে। আর যদি এবং এটি ছাড়াও কিন্তু এই যে দুইজন এমপিও কিন্তু আপনার যে ট্রেড ইউনিয়ন বা ট্রেড স্যাংশনের বিষয়ে কিন্তু বলেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জিএসপির উপরেও কিন্তু আঘাত আসতে পারে। মানে জিএসপি যে প্রত্যাহার আগে করে নিয়েছিল, সেই ক্ষেত্রে যদি জিএসপি সুবিধাও যদি প্রত্যাহার করে, তাহলে একদিকে জিএসপি এবং একদিকে যদি এই যে ভিসা স্যাংশন বা ভিসা রেস্ট্রিকশন যদি দেয়, তাহলে যে সমস্ত কুশীলভ, প্রত্যেকের কিন্তু ছেলে মেয়ে কিন্তু বিদেশে লেখাপড়া করে, অনেকের কিন্তু ঘর বাড়ি আছে, এবং অনেক কিন্তু সম্পদও কিন্তু সেখানে পাচার করেছে। তার মানে আমি যেটা বললাম, আমেরিকার 5টা দেশ, সাথে যদি এই ইউরোপিয়ান ইউনিয়নের যে 26 বা 27টি দেশ আছে, তাহলে কিন্তু আপনার সমগ্র বিশ্ব, মোটামুটি উন্নত বিশ্ব বা ফার্স্ট ওয়ার্ল্ড বলতে যেটা বুঝি, আপনারা যেখানে টাকা পয়সা লুকান, আপনাদের ছেলে মেয়ে যেখানে আরামায়েশে থাকে, আপনারা যেখানে ঘর বাড়ি কিনেছেন, মোটামুটি এদের যাওয়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো ব্যক্তি পর্যায়ে। এখন আমাদের দেশের কি ক্ষতি হবে? আমার যদি জিএসপি সুবিধা যদি প্রত্যাহার করে, আমার যদি ট্রেড এমবার্গো দেয়, ট্রেড স্যাংশন দেয়, তাহলে কিন্তু আমাদের ব্যবসায়ীরা কিন্তু একেবারে ধসে পড়বে। আমাদের ইকোনমিটা তো এগ্রিগেশন অফ অল বিজনেস পার্সোনালিটি, সবার বিজনেসের টাকা দিয়ে, বিজনেসের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমাদের কিন্তু ইকোনমিটা দাঁড়িয়েছে, এবং আমরা কিন্তু কোনো জিনিস কিন্তু এক্সপোর্ট করি না, আমরা কিন্তু সবই কিন্তু ইম্পোর্ট করি, আদার দ্যান গার্মেন্টস। এখন এই গার্মেন্টস আমাদের শেষ সম্বল, আমাদের গার্মেন্টস এবং আমরা শ্রমিক, এই দুইটা বিষয়ে আমরা শুধু এক্সপোর্ট করি।
এবং আপনি যদি এই একতরফাভাবে নির্বাচন করতে যান, যেখানে 80% লোক নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত না, যেখানে বিএনপি অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে, সত্যি যদি 80% বা 90% যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, তাহলে কর্নেল হক যে রিজার্ভের অবস্থা যে কি হবে, এবং আমেরিকার যে সমস্ত টুলস গুলো আছে, এই টুলস গুলো তো তারা ইলেকশনের আগে হোক আর ইলেকশনের পরে হোক, এটা কিন্তু তারা প্রয়োগ করবে। ওই ক্ষেত্রে কিন্তু আপনি যেটি বললেন, শর্ট টার্ম এবং লং টার্ম দুটেই কিন্তু আমাদের ইকোনমির জন্য ক্ষতি হবে, এবং ব্যক্তি পর্যায়ে যারা কুশীলভ, যারা কিছু পয়সার জন্য, কিছু পদোন্নতির জন্য যারা এই কাজটা করছে, তিনি নিজেও বিপদে পড়ছেন, তাদের ছেলে মেয়ে বা পরবর্তী প্রজন্মকে তারা কিন্তু যুগ যুগ ধরে, বছরের পর বছর, তাদের কিন্তু এই গ্লানি, এই তার ওই যে বাবার এই অপরাধের জন্য, বাবার এই কুকর্মের জন্য তাদের কিন্তু এগুলো ভোগ করতে হবে।